জিজু বলো। গুড মর্নিং। আরে দীপ, তুমি কোথায়? এই তো বাড়িতে। অফিস থেকে ফিরেছো? ডিপিওতে নাইট ডিউটি করতে করতে না ক্লান্ত হয়ে পড়েছি। এই তো আধ ঘন্টা আগেই ফিরলাম। এবার কিছু খেয়ে একটা টানা ঘুম দেবো। এদিকে আমার চোখে ঘুম উড়ে গেছে। কেন, কি হয়েছে জিজু? আরে তোমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। কখন থেকে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে, মানে কাল মাঝরাত থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল মাঝরাত থেকে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানেটা কি জিজু? আরে বাবা, কাল মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি তোমার ভাগ্নে খাটে শুয়ে আছে, ঘরে তোমার দিদি নেই। তারপর তারপর আমি ভেবেছি তোমার দিদি টয়লেটে গেছে, কিন্তু আধ ঘন্টা পরেও তোমার দিদি না ফেরায় আমি এ ঘর ও ঘর, বাথরুম, রান্নাঘর সব দেখার পর হঠাৎ বারান্দার দিকে গিয়ে দেখি যে গ্রিলের গেটটা হাট করে খোলা। তখনই বুঝলাম সুইটি দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছে। সর্বনাশ! সেই জন্যই তো হন্তদন্ত হয়ে তোমায় ফোন করছি দীপ। জিজু, তুমি কি দিদির মোবাইলে ফোন করেছিলে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম জানো তো, কিন্তু ওই অদ্ভুতভাবে না তোমার দিদির ফোনটা আমাদের বেডরুমে বেডসাইড টেবিলে তোমার দিদি ফেলে দিয়ে চলে গেছে। এই জিজু, তুমি একটা সত্যি কথা বলো তো। কি? তোমার সাথে দিদির কাল রাতে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না তো। জিজু, তুমি সত্যি করে বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, কাল রাতে ডিনার করার পর। এটা কিন্তু খারাপ হচ্ছে সুইটি। কি আবার খারাপ হচ্ছে? এই যে তোমার ছেলে এত রাত্রে বাইরের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে, এটা কি ঠিক হচ্ছে? তো এই বয়সে কার্টুন দেখবে না তো কি তোমার মতো দামড়া বয়সে কার্টুন দেখবে নাকি? আরে বাবা তা নয়, আমি সেটা বলিনি। তাহলে মানে তোমার সারাদিন কার্টুন দেখুক না, আপত্তি নেই কোনো, কিন্তু এখন তো রাত্রি 10:30 বাজে, এখন তোর ঘুমিয়ে পড়ার সময়, তাই না? রোজ তো তোমার ছেলে ঠিক টাইমেই ঘুমিয়ে পড়ে, আজকে না হয় একটু কার্টুন দেখলো, এতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল শুনি? উফ, তোমার সাথে না আমি কথায় পারবো না। যেটা করতে পারো সেটাও তো করছো না। কি করছি না আবার? তোমাকে আমি তো সেই কবে থেকে বলছি চলো আমরা তিনজনে মিলে একটু মিরিক ঘুরে আসি, আর ফেরার পথে আমরা দ্বীপের বাড়িও ঘুরে আসবো, কিন্তু তুমি তো দেখছি দেখছি বলে খালি কাটিয়েই দিচ্ছ। ও এই ব্যাপার। তো তোমার এই মনস্কামনাটাও আমি পূর্ণ করবো, বুঝলে? আমাকে শুধু একটা সপ্তাহ টাইম দাও, তারপর তুমি আমি আমরা তিনজনে দার্জিলিং মেল ধরে সোজা নর্থ বেঙ্গল। প্রমিস করছো? প্রমিস কি, একদম তোমার দিব্যি। আর তুমিই বলো, এটাকে কি ঝগড়া বলে? তা তো নয়। তাহলে? আর সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠোকাটুকি লাগে, তাই বলে কাউকে না জানিয়ে বাড়িতে মোবাইল রেখে তোমার দিদি ফট করে বেরিয়ে চলে যাবে, এই কেমন ধরার কথা? জিজু, তুমি বাড়ি থেকে বেরিয়ে কি কোনো খোঁজ খবর করেছো? পাড়ার সমস্ত বাড়িতে গেছি জানো, কোথাও নেই। জিজু, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি একবার থানায় যাও। থানা? হ্যাঁ থানা, থানায় গিয়ে তুমি মিসিং ডায়েরি করো। না 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 না, আমি থানায় যাব না। না না মানে কি না কেন? তুমি বুঝতে পারছো না, বাড়ির বউ মাঝরাতে বাড়ি ছেড়ে চলে গেছে, এটা জানাজানি হলে শহরে ডিডি পড়ে যাবে। আর তুমি তো জানো যে এটা মিডিয়ার যুগ, মিডিয়া যদি এই খবরটা পায় না, লুফে নেবে, একদম ব্রেকিং নিউজ বানিয়ে দেবে, আমাদেরকে জড়িয়ে মুখরোচক রোগ রোগে সমস্ত থিওরি তৈরি করবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে তুমি কি করবে জিজু? হাত পা গুটিয়ে এখন বসে থাকবে? আরে আমি কি সেটা কি বলেছি? তাহলে শোনো দীপ, আমি পুলিশের চাকরিটা ছেড়ে দিলেও ডিপার্টমেন্টের অনেক অফিসারের সাথে এখনও আমার যোগাযোগ আছে, আর লোকাল কন্ট্যাক্টের সাথেও আমি টাচে আছি। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি আমার পুরনো কন্ট্যাক্ট ব্যবহার করে সুইটিকে ঠিক খুঁজে বার করে নেব। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাল 2023, একদিন সকালবেলা হাওড়ার ব্যবসায়ী তথা প্রাক্তন পুলিশ আধিকারিক অজয় মজুমদার তার শ্যালক শিলিগুড়ি নিবাসী দীপ সেনগুপ্তকে ফোন করে জানায় তার দিদি সুইটি সেনগুপ্ত আগের দিন রাত্রিবেলা মোবাইল ফোন রেখে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায়। খবরটা শুনে দীপ অজয়কে লোকাল থানায় যাওয়ার পরামর্শ দিলেও লোকলজ্জার খাতিরে অজয় পুলিশের সাহায্য নিতে রাজি হয় না। সে বলে সোর্স এবং যোগাযোগ কাজে লাগিয়ে সুইটিকে ঠিক খুঁজে সে বার করবে। কিন্তু আদৌ কি সুইটির খোঁজ পাওয়া গিয়েছিল? জানতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব।
হ্যাঁ দীপ বলো। হ্যাঁ জিজু, কি ব্যাপার কি বলো তো? তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ করছো না, মেসেজ করলে মেসেজ রিপ্লাই দিচ্ছ না, কি ব্যাপারটা কি? দীপ জানোই তো তুমি আমি আমার ব্যবসাটা নিয়ে একটু ব্যস্ত থাকি। ও, ব্যবসা নিয়ে তোমার যত মাথা ব্যথা, এদিকে দিদি যে 15 দিন ধরে নিখোঁজ, সে নিয়ে তোমার কোনো হেলদোল নেই। হ্যাঁ দেখো দীপ, তুমি বাজে কথা বলছো। আমি আমার সর্বশক্তি দিয়ে সুইটিকে খোঁজার চেষ্টা করছি। এখন সুইটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি কি করব? কি করবে মানে? তুমি যখন নিজে ফেল মেরে গেছো, তোমার তো উচিত এখনই থানায় যাওয়া। তোমাকে তো আমি আগেও বলেছি থানায় আমি যাব না। আমার কাছে সবার আগে আমার আর আমার পরিবারের সম্মান। আর আমার কাছে সবার আগে হলো আমার দিদি। তাই তুমি যদি কিছু না করো, এবার আমি বাধ্য হব স্টেপ নিতে। কি কি করবে তুমি? জিজু, আমি কলকাতায় যাচ্ছি, তৎকালের টিকিটও বুক করে ফেলেছি। আমি হাওড়া পৌঁছে তার মানে আপনার দিদি 15 দিন ধরে নিখোঁজ? সেই জন্যই তো তড়িঘড়ি আমি ছুটি নিয়ে এখানে ছুটে এসেছি। 15 দিন আগে মাঝরাতে নিজের মোবাইল রেখে দিদি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই মিসিং। আচ্ছা, আপনি শিলিগুড়ি থেকে কি একাই এসেছেন নাকি ফ্যামিলির সাথে? আমি ব্যাচেলার ম্যাডাম। স্কুলে পড়ার সময় বাবা হার্ট অ্যাটাকে মারা যান, আর কলেজে পড়ার সময় মা। তাহলে এই পৃথিবীতে আপনার আপন বলতে আপনার এই দিদি জামাইবাবু? হ্যাঁ, আর আমার 3 বছরের ভাগ্নে টুবান। এরা ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। আপনি হাওড়া পৌঁছাবার পর দিদির বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। কেন জাননি কেন? কারণ আমার জামাইবাবুর মতিগতি মোটেও ভালো ঠেকছে না। ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলবেন। 15 দিন আগে জিজু যখন আমাকে দিদি হারিয়ে যাওয়ার কথাটা বলেছিল, তখন আমি জিজুকে বলেছিলাম থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে। কিন্তু 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 জিজু কোনোভাবেই থানায় আসতে রাজি নয়। কেন এরকম কেন? কারণ ওনার বক্তব্য যে থানায় গেলে নাকি নিন্দে উঠবে। কেন এরকম কেন? আর এই সমস্ত কিছু হলে নাকি উনি কখনো সমাজে মাথা উঁচু করে চলতেই পারবেন না। কিন্তু একটা মানুষের জীবনের থেকে কি ব্যক্তি আর পরিবারের সম্মানের দামটা বেশি? জিজুকে এসব বুঝিয়ে লাভ নেই ম্যাডাম, কারণ ওনার স্থির বিশ্বাস যে উনি ওনার পুরনো কন্ট্যাক্টস আর পুরনো সোর্স কাজে লাগিয়ে দিদিকে ঠিক একদিন খুঁজে বের করে ফেলবেন। নিজের পুরনো কন্ট্যাক্টস আর নিজের পুরনো সোর্স বলতে ঠিক বুঝলাম না তো। আমার জামাইবাবু পুলিশে চাকরি করতেন। বছর 5 আগে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুলে বসেছেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের সাথে মালপত্র লেনদেনে এতটাই ব্যস্ত যে ওনার নিজের স্ত্রী, ওনার বাচ্চার মা যে হারিয়ে গেছে তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্য, উনি যখন পুলিশে চাকরি করতেন তাহলে তো পুরো ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল। প্রথমেই থানায় আসা উচিত ছিল। সেখানেই তো আমার খটকা লাগছে। এই লোকটাই নাকি এককালে দিদি ডিভোর্স হওয়া সত্ত্বেও, 18 বছরের ছেলে মা হওয়া সত্ত্বেও দিদির প্রেমে একেবারে হাবুডুবু খেয়েছিল। ও, তার মানে আপনার দিদির এটা সেকেন্ড ম্যারেজ? হ্যাঁ, দিদির আগে যার সাথে বিয়ে হয়েছিল সে লোকটা মোটেও খারাপ ছিল না, কিন্তু ওই যে বলে না, পেটে মদ পড়লে মানুষ অন্য মানুষ হয়ে যায়, আর দিদিকে বেধড়ক অত্যাচার করতো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বিয়েতে আপনার দিদি সুখী হয়েছে কি? আমার এখনো মনে আছে অজয়দাকে বিয়ে করার পর অষ্টমঙ্গলের সময় দিদি যখন শিলিগুড়ির বাড়িতে প্রথম এসেছিল, তখন কি গো ভাইয়ের এখানে কেমন ঠান্ডা? মারাত্মক জমি দিচ্ছে একদম। জিজু, ও জিজু, শালা বল, শালা তাড়াতাড়ি বলি, যা বল। এই সকাল সকাল তুমি এরকম মুখ খারাপ করছো কেন? হ্যাঁ, সে কি? আমি আবার কি মুখ খারাপ করলাম? এই যে তুমি ওকে শালা বললে, শালাটা কোনো খারাপ কথা নয়। ও বাবা, কি যেন অপরাধ করে ফেললাম আমি। তুই এটাকে কি বলবো? এটা দেখো, এটা শালা আরে, শালা ওকে ওরকম করছো কেন? ছাড়ো। আপেলের মতো, এই শীতকালে থাকে না, ঠান্ডার মধ্যে আপেলের মতো হয়ে গেছে। এই দেখো কি করছে খোকা। ছাড়ো তো ওকে, ছাড়ো। শালাকে শালা বলবো না তো কি বলবো তুমি বলো? না, বলবে না ওকে। বলবো না, তো আদুরে শালা, কত আদুরে, দেখো টকটক করছে। আবার বারবার বলছি করো না এরকম। ঠিক আছে ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে কুস্তি করিস না তো। আচ্ছা বলো, বাজার থেকে কি আনবো? আমি জানি না, তোর আদরের জামাইবাবুকে জিজ্ঞেস কর ও কি খাবে। বলো কি আনবো বাজার থেকে। শোনো শালা বাবু, তোমাকে আজকে বাজারে যেতে হবে না, এবং বাজারটা আজকে আমিই করে নিয়ে আসবো। সরো। আরে শোনো না, তুমি বাজারে যাবে কি? তুমি তো এখানকার কিছু জানো না, চেনো না। বলে বাবা রে, ওরে পাগলা, এই শিলিগুড়ি থানা আমি কতদিন পোস্টেড ছিলাম জানিস? এই শহরটা আমার হাতে তালুর মতো চেনা, বুঝলে? ও বুঝলাম। আচ্ছা বলো, তুমি যে বাজারে যাবে কত টাকা দিতে হবে? কিসের টাকা? বাজার খরচ। মা ওঠে এক চোর।
শোনো 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 শোনো, তুমি আমাকে অনেক ছোট, বুঝলে? তোমার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দূর তারিকার দিদি, জিজুকে সব বলছে, একটু জিজুকে আটকা না। কেন বলতো তুমি সকাল থেকে আমার ভাইটার পিছনে লেগেছো? হ্যাঁ, ভাই বোন দুজনেই এক। চুপ, একদম চুপ। আমি আসছি বাজারটা নিয়ে। চুপ। আরে দেখলি তো মানুষটা কেমন মিশুকে আর হাসি খুশি। দেখলাম, বুঝলাম। সত্যি দিদি, এতদিন পরে তুই একজন সঠিক মানুষের হাতে পড়েছিস। সত্যি সবাই বলে যে সোশ্যাল মিডিয়া থেকে নাকি ভালো মানুষ পাওয়া যায় না, অথচ ওকে দেখ, মানুষটা একেবারে আলাদা। হ্যাঁ রে, সেটাই রে। কে কি বললো না তাতে কিছু যায় আসে না রে। তোরা দুজনে ভালো আছিস, সেটাই হলো আসল কথা। আচ্ছা, আপনি তো বললেন আপনার দিদির নাকি আগের পক্ষে একটা 18 বছরের ছেলে আছে। হ্যাঁ, নাম পাভেল। সে কোথা থাকে? ওর বাবার সাথে কলকাতাতেই থাকে। কলকাতার কোথায়? শ্যামবাজার। আচ্ছা, আপনার দিদি আবার পাভেলের কাছে চলে যায়নি তো? আমার তো সেটা মনে হয় না। এরকম মনে হওয়ার কারণ? কারণ আমি যতটুকু জানি দিদির সাথে পাভেলের যোগাযোগ ছিল, কিন্তু সেটা ফোন কলে বা ভিডিও কলের মধ্যেই সীমাবদ্ধ। তার মানে আপনার দিদি পাভেলের সঙ্গে সামনাসামনি দেখা করে না? সেটা কদাচ কখনো কখনো করে, কিন্তু করলেও সেটা বাইরে গিয়ে বা কখনো পার্কে বা রেস্টুরেন্টে। পাভেলের বাবার সাথে আপনি যোগাযোগ করেননি? পাভেলের বাবা হিতেশদার পুরনো নাম্বারটা আমার কাছে আছে, আমি যোগাযোগ করেও ছিলাম, কিন্তু আউট অফ সার্ভিস বলছে ম্যাডাম। দেখুন, এর মানে কিন্তু একটাই, হিতেশবাবু নির্ঘাত নতুন একটা সিম নিয়েছে। এনিওয়েজ, আপনি এক কাজ করুন, আপনি বাইরে গিয়ে একটু ওয়েট করুন, পরে আপনার ডায়েরিটা আমরা নিয়ে নেব। শ্রীজা, বলুন স্যার। দেখো, আমার পুরো ব্যাপারটা ভীষণ গোলমেলে ঠেকছে। আমারও কেমন যেন একটা খটকা লাগছে স্যার। দেখো, যে লোকটা নিজেই পুলিশে চাকরি করতো, সেই লোকটা থানায় আসতে এত আপত্তি কিসের? সেটাই তো, যেখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ মান সম্মানের কথা না ভেবে ছুটে থানায় এসে আমাদের কাছে সাহায্য চায়, সেখানে একজন প্রাক্তন পুলিশ অফিসারের এরকম আচরণের কারণ কি? কারণ তো নিশ্চয়ই একটা আছে সৃজা। দেখো, বিনা কারণে একটা গাছের পাতাও কিন্তু নড়ে না। তাহলে স্যার এখন কি করা যায়? এখন একটাই করণীয়, তুমি মিস্টার সেনগুপ্তের মিসিং ডায়েরিটা আপাতত নিয়ে নাও। ওকে স্যার। ও শোনো, তুমি নিখোঁজ সুইটি মজুমদারের এক কপি ছবি নিয়ে নিও। হার্ড কপি না পেলেও সফট কপি নিয়ে নিও। আচ্ছা, নিয়ে নেব। আর তারপর ওই সুইটি মজুমদারের স্বামীর সঙ্গে তুমি কথা বলবে। ঠিক আছে স্যার, আমি আজকেই যাব। দেখা যাক নিখোঁজ সুইটি মজুমদারের স্বামীর আসল গল্পটা ঠিক কি। গল্প? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিসের গল্প? না মানে আপনি এতদিন পুলিশে চাকরি করার পর হঠাৎ স্বেচ্ছাবসর নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুলতে গেলেন কেন? কেন, খুব বড় অপরাধ করে ফেলেছি নাকি? না না, আমি সেরকম কিছু বলছি না, ওই জাস্ট কৌতূহল আর কি। ম্যাডাম, ডিউটির সময় আর কোনো কেসের তদন্ত করার সময় ব্যক্তিগত কৌতূহলগুলোকে সব দূরে সরিয়ে রেখে দিতে হয়। পুলিশ ম্যানুয়ালটা বোধহয় ভালো করে আপনার পড়া নেই, তাই না? আর আপনারও বোধহয় পুলিশ ম্যানুয়ালটা ঠিকমতো পড়া নেই। পড়া থাকলে আপনি থানায় এসে আগে মিসিং ডায়েরিটা দায়ের করতেন। আমি যখন আমার মিসেসকে নিজেই খুঁজে বের করতে পারবো, তখন খামোকা থানায় যেতে যাবো কেন? হিসেব বলছে 18 দিন হয়ে গেছে আপনার স্ত্রী নিখোঁজ। আর এই 18 দিনে আপনি কি করতে পেরেছেন আর কি করতে পারেননি, সেটা আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। এনিওয়ে, সুইটি যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, আপনি সেদিন ঠিক কখন টের পেয়েছিলেন? ওই তো রাত 11টা নাগাদ। কিন্তু সুইটির ভাই তো আজ থানায় বসে বলেছিল যে সুইটি নাকি সেদিন মাঝরাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কি হলো, এত কি ভাবছেন? নাথিং। তার মানে সুইটি নিজের মোবাইলটা নিয়ে বেরোয়নি, তাই তো? না। আচ্ছা, সেদিন কি আপনাদের মধ্যে কোনো অশান্তি হয়েছিল? না, কখনোই না। বরং সেদিন রাতে এটা কিন্তু খারাপ হচ্ছে সুইটি। কি আবার খারাপ হচ্ছে? এই যে তোমার ছেলে এত রাত্রে বাইরের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে, এটা কি ঠিক হচ্ছে? তুই
তো এই বয়সে কার্টুন দেখবে না তো কি তোমার মতো দামড়া বয়সে কার্টুন দেখবে নাকি? আরে বাবা তা নয়, আমি সেটা বলিনি। তাহলে মানে তোমার সারাদিন কার্টুন দেখুক না, আপত্তি নেই কোনো, কিন্তু এখন তো রাত্রি 10:30 বাজে, এখন তোর ঘুমিয়ে পড়ার সময়, তাই না? রোজ তো তোমার ছেলে ঠিক টাইমেই ঘুমিয়ে পড়ে, আজকে না হয় একটু কার্টুন দেখলো, এতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল শুনি? উফ, তোমার সাথে না আমি কথায় পারবো না। যেটা করতে পারো সেটাও তো করছো না। কি করছি না আবার? তোমাকে আমি তো সেই কবে থেকে বলছি চলো আমরা তিনজনে মিলে একটু মিরিক ঘুরে আসি, আর ফেরার পথে আমরা দ্বীপের বাড়িও ঘুরে আসবো, কিন্তু তুমি তো দেখছি বলে খালি কাটিয়েই দিচ্ছ। ও এই ব্যাপার। তো তোমার এই মনস্কামনাটাও আমি পূর্ণ করবো, বুঝলে? আমাকে শুধু একটা সপ্তাহ টাইম দাও, তারপর তুমি আমরা তিনজনে দার্জিলিং মেল ধরে সোজা নর্থ বেঙ্গল। প্রমিস করছো? প্রমিস কি, একদম তোমার দিব্যি। তার মানে সেদিন আপনাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়নি? আমাদের মধ্যে কোনোদিনই বড়সড় কিছু নিয়ে কখনো অশান্তি হতো না। তবে হ্যাঁ, সব সংসারেই তো স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি লেগে থাকে, আমাদের মধ্যেও সেরকম লাগতো, আবার পরক্ষণে সেটা মিটেও যেত। আচ্ছা, আপনার কি মনে হয় সুইটি ওর আগের পক্ষের স্বামী আর ছেলের কাছে চলে যায়নি তো? কি জানি মানে মানে গেলে যেতেও পারে। আপনি ওদের সঙ্গে যোগাযোগ করেননি? না না কেন? আমার কাছে ওদের ফোন নাম্বার ছিল না। ঠিকানাও নেই? হ্যাঁ, ওটা সুইটির ডায়েরিতে লেখা থাকবে বোধহয়। সুইটির ডায়েরিটা আমাদের চাই মিস্টার মজুমদার। ওকে, খুঁজে পেলেই ওটা আপনাদের থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর সুইটির মোবাইলটাও আমাদের দরকার। ওকে, ওটাও খুঁজে পেলে ডায়েরির সাথে সাথে আপনাদের থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। স্ট্রেঞ্জ, সুইটির ব্যক্তিগত ডায়েরি একটা আছে সেটা ভদ্রলোক জানেন, কিন্তু কোথায় আছে সেটা জানেন না। আর সুইটির মোবাইলটাও নাকি উনি খুঁজে পেলে আমাদের হ্যান্ড ওভার করবেন। অথচ উনি বলছেন যে সুইটি মোবাইলটা বাড়িতে রেখেই নাকি বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। আরও একটা ব্যাপারে আমার মারাত্মক খটকা লাগছে স্যার। বলো, শুনছি। আজ সকালে সুইটির ভাই আমাদের বলেছিল সুইটি নাকি সেদিন মাঝরাত থেকে নিখোঁজ। সেরকমটা তো বলেছিল। অথচ সুইটির স্বামী আমায় পরিষ্কার বলেছে যে সুইটি যে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা উনি টের পান ওই দিন রাত 11টা নাগাদ। আর 11টা নিশ্চয়ই এমন কিছু মাঝরাত নয়। অন্তত হাওড়ার মতো শহরে। ইয়েস, এক্স্যাক্টলি সো। স্যার, লোকটা কিন্তু আমাদের অনেক কিছু মিথ্যে বলেছে, আমাদের মিসগাইড করার আপ্রাণ চেষ্টা করছে। সে তো করছেই। তবে মাথায় রাখো, এটা কিন্তু তোমার আমার প্রাথমিক অনুমান। তাহলে এখন কি করণীয় স্যার? তাহলে তুমি একটা কাজ করো। কি করতে হবে বলুন? তুমি আমাদের লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা করে কাল সকালবেলা কোর্টে সুইটির স্বামীর লাই ডিটেক্টর টেস্টের জন্য একটা আবেদন করো। ওকে স্যার, আমি এখন থেকেই লেগে পড়ছি। কাল সকালে লাই ডিটেক্টর টেস্টের জন্য পিটিশন দায়ের হয়ে যাবে। আর আদালত থেকে একবার অনুমতি মিললেই কি ম্যাডাম, আমার লাই ডিটেক্টর টেস্ট করে কি হবে? আপনার এবং আপনার ওই ওসি সাহেবের কি মাইনে বেড়ে যাবে? দেখুন, এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আদালত যখন অনুমতি দিয়েছে তখন আপনাকে লাই ডিটেক্টর টেস্টের জন্য রাজি হতেই হবে। বেশ, তো করুন আমার লাই ডিটেক্টর টেস্ট, আমি রাজি, আমি কখন আপত্তি করলাম। কিন্তু লাই ডিটেক্টর টেস্ট করা হয় কেউ মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা জানার জন্য, আর আমি যে সত্যি বলছি সেটা তো জলের মতো পরিষ্কার। সেটা একান্তই আপনার নিজের দাবি মিস্টার মজুমদার, কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে লাই ডিটেক্টর মেশিনের সামনে কিন্তু কোনো জারিজুরি খাটে না। ওই যে বলে না, দুধ আর জল ঠিক আলাদা হয়ে যায়। এনিওয়ে, যে ঠিকানাটা আপনাকে বললাম, আগামীকাল সকালে সঠিক সময় ওখানে পৌঁছে যাবেন। অল দ্য বেস্ট। সুইটি মজুমদার অন্তর্ধান রহস্যের তদন্ত করতে নেমে
আমরা বেশ বুঝতে পারছিলাম যে সুইটির বর্তমান স্বামী অজয় মজুমদারের কথায় রয়েছে একাধিক অসঙ্গতি, আর সেটা বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ করবার জন্য আমরা আদালতের কাছে অজয়ের লাই ডিটেক্টর টেস্টের অনুমতির জন্য আবেদন জানাই। আদালতের নির্দেশে অজয়ের লাই ডিটেক্টর টেস্টও হয়, আর সেই টেস্টের রিপোর্ট আসার আগে আমাদের তদন্তকারী অফিসার পৌঁছে যায় সুইটির প্রথম পক্ষের স্বামী ও তার ছেলের কাছে। তারপর কি ঘটেছিল জানতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের পরবর্তী অংশ। হ্যাঁ, আমি হিতেশ চৌধুরী। আর সুইটি আমার আগের পক্ষে বউ ছিল। আর ও বোধহয় আপনাদের ছেলে। হ্যাঁ, ও পাভেল। ও আমার আর সুইটির আমাদের একমাত্র সন্তান। আপনাদের কতদিন হলো ডিভোর্স হয়েছে? আই থিঙ্ক 6 বছর। ডিভোর্সের কারণ? বনিবনের অভাব। পাভেলের বয়স কত? আমার বয়স 18। তার মানে আপনাদের যখন ডিভোর্স হয়েছিল আপনাদের বিয়ের বয়স ছিল 12। হিসেব তো তাই বলছে। 12 বছর একসাথে সংসার করার পর আপনাদের হঠাৎ মনে হলো যে আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না, তাই আলাদা হতে হবে। অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমার মা বাবার কবে ডাইভোর্স হয়েছিল? তাদের বিয়ের 35 বছর পর। ওকে, ফাইন। তা সুইটির সাথে ডিভোর্স হওয়ার পরেও কি আপনার ওর সাথে যোগাযোগ রয়েছে? না, আমার নেই, তবে ওর সাথে কথা হতো। মা আমাকে দিনে 2বার ফোন করতো। ইদানিং মা আমাকে ভিডিও কলও করতো, কিন্তু গত 22 দিন ধরে মা আমার সঙ্গে যোগাযোগ করছে না। আমি মাকে যখন ফোন করতাম ওই মায়ের ফোন শুধু রিং হচ্ছিল, কিন্তু তারপর মায়ের ফোন লাগাতার সুইচ অফ আসছিল। সুইটি যে গত 22 দিন ধরে নিখোঁজ সেটা কি আপনারা জানেন? মানে সুইটি নিখোঁজ? মাকে পাওয়া যাচ্ছে না। আমরা অভিযোগ পাওয়ার পর একটা মিসিং ডায়েরি দায়ের করে তদন্ত চালাচ্ছি, কিন্তু সুইটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মিসিং ডায়েরিটা কে করলো? আপনার প্রাক্তন শালক। কিন্তু দীপ তো সে শিলিগুড়িতে থাকে। মিস্টার সেনগুপ্ত তড়িঘড়ি কলকাতা এসেছিলেন মিসিং ডায়েরি দায়ের করার জন্য। তো দীপ শিলিগুড়ি থেকে এসে তাহলে ওর হাজবেন্ড কি করছিল? এই মুহূর্তে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, শুধু কতগুলো প্রশ্ন করতে চাই, আশা করি তার ঠিকঠাক জবাব পাবো। শিওর, প্লিজ। আচ্ছা, সুইটি কি অজয় মজুমদারকে বিয়ে করে আদৌ সুখী হয়েছিল? সুখী হয়েছে নিশ্চয়ই, নয়তো ওদের 3 বছরের বাচ্চা থাকে কি করে? আচ্ছা পাভেল, তুমি তো বললে তোমার মা নাকি তোমায় রোজ দুবেলা ফোন করতো। হ্যাঁ, করতো তো। শেষ যেদিন তুমি তোমার মায়ের সাথে কথা বলেছিলে, তোমার মা কি তোমায় এমন কিছু বলেছিল যাতে তোমার মনে হয়েছে তোমার মা ইদানিং কোনো সমস্যার মধ্যে রয়েছে? সমস্যা? হ্যাঁ, সেদিন বিকেলে মা, কাল রাত্রে তুমি যখন ভিডিও কল করেছিলে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেটা তো বুঝতেই পেরেছি বাবু। আচ্ছা মা, তুমি গত 2 মাস ধরে আমার সঙ্গে দেখা করছো না, তুমি কি আর আমার সঙ্গে দেখা করবে না? আমিও তো তোর সাথে দেখা করতে চাই পাভেল। তাহলে দেখা করছো না কেন? সব কেনের উত্তর দেওয়া যায় না রে। মা, আমি আর থাকতে পারছি না, তুমি একবার কলকাতায় এসো না, আমার সঙ্গে দেখা করো না, প্লিজ প্লিজ মা। এখন তো আমি আসতে পারবো না বেটা, এদিককার প্রবলেমটা একটু মিটিয়ে নি, তারপর আমি ঠিক কলকাতা গিয়ে তোর সাথে দেখা করে আসবো। প্রবলেম? কিসের প্রবলেম? আসলে আমি জানি না, মা আমাকে বলেওনি আর আমি জানতেও চাইনি। তবে 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 আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে মা কোনো কারণে খুব টেনশন করছিল। পাভেলের কথা অনুযায়ী সুইটি মজুমদার নাকি কোনো কারণে খুব টেনশনে ছিলেন। ইয়েস। অথচ পাভেলের মামা বা সুইটির ভাইয়ের কথায় সুইটি মজুমদার নাকি মাঝরাতে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। হ্যাঁ স্যার। অথচ লাই ডিটেক্টর টেস্টে সুইটির স্বামী বলছে যে সুইটির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা নাকি তিনি রাত 11টার সময় টের পেয়েছেন। এক্স্যাক্টলি। এই পয়েন্টগুলো থেকে একটা জিনিস একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, সুইটির বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার আগে এই বাড়িতে কোনো না কোনো একটা অস্বাভাবিক ব্যাপার চলছিল। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে স্যার। শোনো সৃজা, আমি পুরো ব্যাপারটা এসপি সাহেবকে ফোনে জানিয়েছিলাম। উনি আমাকে অর্ডার করেছেন স্পেশাল সার্চ ওয়ারেন্ট নিয়ে আমরা যেন ইমিডিয়েটলি সুইটির বাড়িতে গিয়ে তল্লাশি চালাই। বেশ, তো আপনি তাহলে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে দিন, বাকি কাজটা আমি ঠিক করে নেব। তবে স্যার, তার আগে হোয়াট? আপনারা আমার ঘর সার্চ করবেন? ওপর মহলের হুকুম মিস্টার মজুমদার।
আপনি তো একসময় পুলিশে ছিলেন, তাই আপনার খুব ভালো করেই জানা উচিত যে ওপর মহলের অর্ডার মানতে আমরা বাধ্য। কিন্তু অফিসার, আর কোনো কিন্তু নয়, কালকের দিনটা আপনি অফিসে যাবেন না, আমরা যাতে আপনার বাড়িতে গিয়ে আপনাকে পাই। ওপর মহলের নির্দেশে স্পেশাল সার্চ ওয়ারেন্ট নিয়ে আমাদের তদন্তকারী অফিসার আর সেই সঙ্গে ফরেনসিক টিমের এক বিরাট ফোর্স পৌঁছে যায় নিখোঁজ সুইটি মজুমদারের বাড়িতে। বাড়ির প্রতিটা কোণ একেবারে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, আর তারপর ঘটে এক অদ্ভুত ঘটনা। কিন্তু কি সেই অদ্ভুত ঘটনা, আসুন দেখে নিন। হোয়াট? ইয়েস স্যার, সুইটির বাড়ির বাথরুমের ভেতরে এক কোণের মেঝে থেকে আমাদের ফরেনসিক টিম শুকনো রক্তের কয়েক ফোঁটা খুঁজে পেয়েছে। তারপর? ওই রক্তের ফোঁটাগুলো যত্ন সহকারে তুলে ফেলা হলেও আমাদের ফরেনসিক এক্সপার্ট একটি বিশেষ ধরনের রাসায়নিক লুমিনাল ব্যবহার করে ওগুলো ঠিক খুঁজে বার করে ফেলেছেন। ক্যারি অন, ক্যারি অন। আসলে আমাদের রক্তে যে হিমোগ্লোবিনের লোহা থাকে তার সঙ্গে লুমিনাল বিক্রিয়া করে, আর তারপর ওই রক্তের দাগ যতই পুরনো হোক, ধুয়ে বা মুছে ফেলা হোক না কেন, অন্ধকারে ঠিক নীলচে আলো জ্বলে ওঠে। এক্সেলেন্ট। কিন্তু স্যার, লুমিনাল পরীক্ষায় ব্লিচ, কিছু ধাতু অথবা বাথরুম পরিষ্কার করার রাসায়নিকের উপরও ভুলভাবে আলো জ্বলে উঠতে পারে, তাই এটাই চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে সেক্ষেত্রে স্যার রক্ত থেকে ডিএনএ বার করে ডিএনএ টেস্ট করে নিশ্চিত করা হয় ওই রক্ত আসলে কার। আচ্ছা, তো ডিএনএ পরীক্ষার ব্যবস্থা হয়েছে? ওই রক্তের স্যাম্পল সিএফএল এ পাঠানো হয়েছে, আর আগামীকাল সুইটির ভাই বাগডোগরা থেকে এসে নিজের রক্তের স্যাম্পল দেবেন। আর ডিএনএ ম্যাচ করে গেলেই প্রমাণ হয়ে যাবে যে ওই রক্তটা সুইটির। আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি স্যার। হ্যাঁ, বলো বলো। আগের দিন আমরা যখন সুইটির বাড়িতে টিম নিয়ে তল্লাশি চালাচ্ছিলাম, আচ্ছা মিস্টার মজুমদার, আপনারা সুইটির তো একটা 3 বছরের বাচ্চা আছে। আচ্ছা, তো ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, সেদিনকেও ওকে দেখতে পেলাম না। আসলে টুবানকে আমি আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। কবে পাঠিয়েছেন? ওই তো সুইটি যেদিন হারিয়ে গেল তার আগের দিন সন্ধ্যেবেলায়। অথচ সুইটির স্বামী আমাকে প্রথম দিন বলেছিল যে বাচ্চাটা নাকি রাত জেগে কার্টুন দেখছিল বলে সেই কারণে সুইটির সাথে ওনার হালকা কথা কাটাকাটি হয়েছিল। মাই গড, লোকটা দেখছি 1 নম্বরের মিথ্যেবাদী, একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। আমার তাই মনে হয় ওকে ইমিডিয়েট থানায় তুলে আনা উচিত। না না, এক্ষুনি নয়, এক্ষুনি নয়। কেন স্যার? দেখো সৃজা, এখনো লাই ডিটেক্টর টেস্টের রিপোর্টটা আসেনি, আর বাথরুম থেকে পাওয়া রক্তটা কার সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। তাই সুইটির স্বামীকে এক্ষুনি অ্যারেস্ট করে কোর্টে তুললে বেটা হাসতে হাসতে জামিন পেয়ে যাবে, আর মাঝখান থেকে আমাদের মুখটা পুড়বে। তাহলে তুমি বরং এক কাজ করো, আজকে আমাদের লিগ্যাল সেলের সঙ্গে কনসাল্ট করো, তারপর কালকেই কোর্টে সুইটির স্বামীর নার্কো অ্যানালাইসিস টেস্টের জন্য আবেদন করো। ওকে স্যার। আর তুমি তো খুব ভালো করে জানো যে নার্কো অ্যানালাইসিস টেস্ট কত ভয়ঙ্কর। আর সিরিঞ্জে ভরে বিশেষ রাসায়নিক পদার্থ যখন মানুষের শরীরে ঢোকানো হয় তখন মানুষ এমন একটা অবস্থায় পৌঁছয় যে সে ইচ্ছে করলে আর মিথ্যে কথা কিছুতেই বলতে পারে না। ইয়েস স্যার, দুর্দান্ত একটা প্রসিডিওর। ওই আধা চেতন অবস্থায় আর সাজানো গুলি আওড়ানো যায় না। আর সেই জন্যই কালকে কোর্টে আমরা নার্কো অ্যানালাইসিস টেস্টের আবেদন করব, আর কোর্ট একবার অনুমতি দিলেই পারমিশন অফ নার্কো অ্যানালাইসিস টেস্ট। ম্যাডাম, কোর্ট নার্কো অ্যানালাইসিস টেস্টে পারমিশন দিলে কি হবে? আমি যদি অনুমতি না দেই আপনারা আমার নার্কো টেস্ট করতে পারবেন না। কিন্তু দেখুন, আপনারা ভালো মতোই জানেন যে সন্দেহভাজন যদি অনুমতি না দেয় তাহলে ভারতবর্ষের কোনো আইনে তার নার্কো টেস্ট করা যায় না। সুতরাং আপনাদের শক্তি এবং সময় কোনোটাই আর অপচয় করবেন না। আসুন, নমস্কার। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম সৃজা, আমি জানতাম যে লোকটা এই কথাটাই বলবে। আসলে এককালে পুলিশে চাকরি করতো তো,
তাই আইনের ফাঁক ফোকর গলে কি করে বেরোতে হয় সেটা খুব ভালো করে জানে। অথচ আমাদের সামনে। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার সুইটি মজুমদার কেসের লাইট ডিটেক্টর টেস্ট রিপোর্ট আর ডিএনএ রিপোর্ট চলে এসেছে। দেখো তো রিপোর্ট কি বলছে। স্যার, বলো বলো। সুইটির হাজবেন্ড লাই ডিটেক্টর টেস্ট পাস করতে পারেনি, আর আর ডিএনএ রিপোর্ট অনুযায়ী বাথরুমে পাওয়া ওই রক্ত সুইটেরই। সৃজা, অর্ডার করুন স্যার। আজকেই যাও, এক্ষুনি যাও। ওই প্রাক্তন পুলিশ অফিসারটাকে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে এসো। তারপর আমিও দেখতে চাই বেটা আইনের ফাঁকগুলো কি করে পার পেয়ে যায়। এটা কিন্তু ঠিক করছেন না ম্যাডাম, আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি শেষ দেখে ছাড়বো। আমরা ওই শেষ দেখে ছাড়বো বলেই তোকে তুলে নিয়ে যাচ্ছি। এই, আচ্ছা, একে গাড়িতে তোলো। আস্তে। মিস্টার অজয় মজুমদার, পুলিশের চাকরি করতিস বলে কি সপের 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, আপনারা কিন্তু ঠিক করছেন না এটা। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে নাকি? তো সার্ভিস রেকর্ড দেখে ভালো করে জানতে পেরেছি যে পুলিশে চাকরি করার সময় তুই ডিউটিটা খুব ভালো করে করতিস না। জলপাইগুড়িতে পোস্টিং থাকাকালীন নিছক মাদক পাচারকারী সন্দেহে একজন কৃষককে তুই এনকাউন্টারে মেরেছিলি। আর তার জন্য তোর 1.5 বছরের সাসপেন্ড হয়েছিল। সাসপেন্ড। আর এখানেই শেষ নয়, পুরুলিয়ায় থাকার সময় তুই এমন ছাত্র বিক্ষোভের লাঠিচার্জ চালিয়েছিলি যে একজন ছাত্র কোমায় চলে গিয়েছিল। তার মানে শুরু থেকে ছিলিস তুই হিংস্র অপরাধ মনস্ক। তো তাতে কি প্রমাণ হয়? তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ, তাতে এটাই প্রমাণ হয় যে সুইটি মজুমদারকে তুই খুন করেছিস। তুই বাজে কথা, কি প্রমাণ আছে আপনাদের কাছে? কি প্রমাণ আছে? হ্যাঁ, বস বস এখানে। লাই ডিটেক্টর টেস্টে তুই পাস করিসনি। তোর বাথরুম থেকে যে রক্ত পাওয়া গেছে সেটা তোর বউয়েরই। কিরে, এর পরও প্রমাণ চাস? এখনো সময় আছে, বলে দে সবকিছু। বলে দে, বলে দিলে তোর মঙ্গল, না হলে ফাঁসির দড়িতে ঝুললে তোকে কেউ আর আটকাতে পারবে না। কিরে কিরে, বলবি নাকি তোকে থার্ড ডিগ্রি দিতে বাধ্য হবো? বল। বলছি বল। আমি সুইটিকে খুন করেছি, আমি খুন করতে বাধ্য হয়েছি, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। কেন কোনো রাস্তা ছিল না? কেন? এমনিতে আমরা খুব সুখী ছিলাম, কিন্তু সেদিন এই যে কি হলো? হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? ভাগ্যিস আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, না হলে তো জানতেই পারতাম না আমার বর আমারই পিঠ পিছে বাড়ির বাইরে কি কি করে বেড়াচ্ছে। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি এতদিন ভাবতাম তুমি তোমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে মেতে আছো, তাই জন্য তোমাকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, মাঝরাতে বাড়িতে ফিরতে হয়, এমনকি বিজনেস ট্যুরের জন্য বাইরে দিনের পর দিন থাকতেও হয়। কিন্তু আজকে বুঝতে পারছি এই গত 1.5 বছর ধরে তুমি আমাকে মিথ্যে কথা বলে গেছো। তাই নাকি? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলেছো। বাবা, আমি যদি তোমাকে মিথ্যে কথাই বলে থাকি তাহলে তুমি নিজেই বলো তোমার কাছে কি প্রমাণ আছে? আরে কি এটা কি হচ্ছে? আমার কাছে না সাক্ষী আছে। সাক্ষী? হ্যাঁ সাক্ষী। রাজাকে মনে আছে তোমার? কোন রাজা? তুমি যখন লিলুয়া থানায় পোস্টিং ছিলে তখন রাজা তোমার আন্ডারে ওই থানায় হেড কনস্টেবল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, রাজা সরখেল। সেই রাজার সাথে আজকে আমার রাস্তায় দেখা হয়েছিল। বৌদি কেমন আছেন? চিনতে পারছেন?
আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আমি রাজা। কোন রাজা? আপনার স্মৃতিশক্তি দেখছি খুব খারাপ। স্যার যখন লিলুয়া থানায় পোস্টেড ছিলেন তখন আমিই তো ওখানে হেড কনস্টেবল ছিলাম। ও সে হবে হয়তো। সে হবে হয়তো কি, দেখুন স্যার পুলিশের চাকরিটা ছেড়ে দিল, আমাকে কিন্তু বলেননি। সেই জন্যই তো স্যার আপনাদের ছেলের অন্নপ্রাশনে আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আর আমি গিয়ে বাজি ধরে 56টা রসগোল্লা খেয়েছিলাম। এবার মনে পড়ছে আমাকে? ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, রাজা। যাক, তাহলে শেষ পর্যন্ত আপনার মনে পড়েছে। তা কোথায় গিয়েছিলেন? এই একটুখানি কাজ ছিল তাই। একদিকে ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। আপনাকে একটা জিনিস না জানানোর ছিল। কি ব্যাপার বলুন তো? আপনি না পারলে স্যারের ওপর একটু নজর রাখবেন। স্যারের উপর নজর রাখবো? কেন, কি জন্য? আসলে কিছুদিন আগে আপনি ঠিক বলছেন তো, নাকি ইচ্ছে করে আমার সংসারটা ভেঙে দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন? আপনার সংসার ভাঙার হলে আপনাকে আমি যেচে এই কথাগুলো বলতাম না, আপনাকে সাবধান করতে চাইতাম না। নইলে আপনিই ভাবুন না, আমার কি, আমি তো চাইলেই দিব্যি চেপে যেতে পারতাম। আচ্ছা, আপনি কি ওই মেয়েটার সাথে ওকে ওই একবারই দেখেছিলেন? না ম্যাডাম, তারপরেও আমি বহুবার ওদের একসাথে ঘুরে বেড়াতে দেখেছি। মেয়েটাকে? মেয়েটার নাম পূজা। কোন পূজা? আমি আমার সোর্স কাজে লাগিয়ে যা জানতে পেরেছি তাতে মেয়েটার বাড়ি হচ্ছে শালকিয়াতে, কিন্তু বিয়ের পরে মেয়েটা স্যারের দেওয়া একটা ফ্ল্যাটে শিবপুরে তার বাচ্চাকে নিয়ে থাকে। কি বলছেন বলুন তো? কিসের বিয়ে, কার সন্তান? দেখুন ভাই প্লিজ চুপ করে থাকবেন না, আপনি বলুন। দেখুন, আমি যতটা জানতে পেরেছি স্যার ওই পূজা বলে মেয়েটাকে বিয়ে করেছে মন্দিরে গিয়ে, আর ওনাদের 2.5 বছরের একটা মেয়ে আছে। ফ্ল্যাটটা কোথায়? ওই যে বললাম শিবপুরে, কিন্তু শিবপুরে ঠিক কোথায় কোন পাড়ায় সেটা এখনো আমি জেনে উঠতে পারিনি। ছি অজয়, তুমি এত বড় নীচ, এত নোংরা মানুষ, এত বড় একটা লম্পট তুমি। রাজা মিথ্যে কথা বলছে সুইটি। শোনো, কে সত্যি কথা বলেছে আর কে মিথ্যা কথা বলেছে সেটা বোঝার মতো বয়স আর অভিজ্ঞতা দুটোই আমার হয়ে গেছে। সুইটি, সুইটি প্লিজ প্লিজ আমার কথা শোনো প্লিজ। দেখো, এতদিন আমি তোমার কথা অনেক শুনেছি, এবার আমি বলবো আর তুমি শুনবে। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুমি ওই পূজা ডাইনি আর ওই বাচ্চাটাকে ছেড়ে আমার আর টুবানের কাছে ফিরে আসবে, নয়তো তুমি নিজেই নিজের সর্বনাশের কারণ হবে। তারপর সংসারে নিত্য অশান্তি শুরু হলো। পূজাকে ছেড়ে দিলেই তো সব অশান্তি মিটে যেত। সেখানেই তো ছিল সমস্যা। আবার কিসের সমস্যা? পূজা সব শুনে বলেছিল শিবপুরের ফ্ল্যাটটা ওর নামে লিখে দিতে হবে, আর 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 কি? আর 75 লক্ষ টাকা ওকে দিতে হবে, তাহলেই ও আমাকে মুক্তি দেবে। কিন্তু শিবপুরের ফ্ল্যাটটা ওকে লিখে দিতে পারলেও অত টাকা আমার মোটেও ওকে দেওয়ার ক্ষমতা ছিল না। সেটা তুই পূজাকে জানিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, জানিয়েছিলাম। শুনে কি বলেছিল পূজা? বলেছিল টাকাটা না দিলে আমার নামে ও থানায় গিয়ে ধর্ষণের কেস ঢুকে দেবে। তারপর? তারপর আর কি, আমি একটা প্ল্যান করলাম। ঘটনার দিন বিকেল বেলায় নিজে ছেলেটাকে গিয়ে মা বাবার কাছে রেখে দিলাম, আর রাতে আমি পূজাকে ছেড়ে দিতে চাই, কিন্তু 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 ও আমায় ব্ল্যাকমেল করছে। এবার বুঝতে পারছো তো, কত ধানে কত চাল। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। এবার একটু ঝেড়ে কাশো তো। পূজা আমার কাছ থেকে 75 লক্ষ টাকা চাইছে, বলছে না দিতে পারলে আমাকে রেপ কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে। তো বলছি সুইটি, তুমি দীপকে আর তোমার আগের পক্ষের স্বামীকে বলে এই টাকাটা ম্যানেজ করতে পারবে? তুমি কি পাগল? তুমি নিজে কাদা মাখবে আর সেই কাদা পরিষ্কার করার সাবান কেনার টাকা আমার ভাই আর আমার আগের পক্ষের স্বামী দেবে? ওদের দায়টা কিসের? হ্যাঁ সুইটি, সুইটি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই শোনো, টাকার জোগাড়টা না তোমাকে নিজেই করতে হবে, সেটা যেরকম করেই হোক আর যেমন ভাবেই হোক। আমি পারবো না সুইটি, সত্যি আমি পারবো না। সেসব আমার জানার দরকার নেই, তাতে তোমার ওই পূজা কি করবে না করবে সেসব জানারও আমার কোনো দরকার নেই। কিন্তু আবার তুমি যদি আমার কানের কাছে এসে টাকা চেয়ে ঘ্যান 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 করো না, তাহলে কিন্তু আমি এবার থানায় গিয়ে তোমার নামে বধূ নির্যাতনের কেস করবো। তো মেরে সালি, হ্যাঁ তুমি আমাকে বরবাদ করবে। লাগছে আমার। ওটা ছাড়ো।
বল বল, তারপর কি হয়েছিল বল। কার্তিক আমাদের বাড়িতে আসার পর আমি আর কার্তিক মিলে সুইটির দেহের টুকরোগুলো একটা কম্বলের মধ্যে মুড়িয়ে নিয়ে গাড়ির ডিকিতে ভরে তারপর হাইওয়ের ধারে একটা পুরনো কারখানার পিছনে গিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিই। পুড়ে যাওয়া দেহের টুকরোগুলো ওখানেই গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে চলে আসি। এই কার্তিকটাকে হ্যাঁ, আমার বিজনেস পার্টনার। কোথায় পাওয়া যাবে তোর বিজনেস পার্টনারকে? সাঁতরাগাছি থেকেই গ্রেপ্তার করা হয় অজয় মজুমদারের পাপের দোসর কার্তিক সিংকে। আর পরিত্যক্ত কারখানার পিছন থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সুইটি মজুমদারের দগ্ধ লাশের একাধিক টুকরো। এর ঠিক 65 দিনের মাথায় আদালতে আমরা চার্জশিট পেশ করি, আর ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় এর বিচার প্রক্রিয়া। আপনাদের জানি রাখি, সম্প্রতি এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষিত হয়েছে। আদালত অভিযুক্ত দুজনকে দোষী সাব্যস্ত করে অজয়কে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সাজা দিয়েছেন, আর কার্তিককে দিয়েছেন আমৃত্যু কারাবাসের সাজা। এই রায় আমরা অত্যন্ত খুশি, কারণ কঠোর থেকে কঠোরতম শাস্তি না পেলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা কিছুতেই সাবধান হবে না। আর শুধু তারাই নয়, সাবধান হতে হবে আপনাদের। সাবধান হও বাংলা।